নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখেই অনেকেই হয়তো বুঝতে পারছেন আজকের ভ্লগটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ 16ই অক্টোবর আমার জীবনের একটি বহু প্রতীক্ষিত দিন। মানে আজ আমার নার্সিংহোমে অ্যাডমিট। আজ যে ঠিক মনের মধ্যে কেমন ফিলিংস হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, ভয় তো একটা রয়েছেই, আর তার সাথে অনেকটা অজানা আনন্দ। তো সকালে ঘুম থেকে উঠেই সব ঠাকুরকে আগে পুজো দিয়ে স্নান সেরে নিচ্ছি। আর সবার যা মনের প্রার্থনা থাকে আমারও ঠিক তাই, যে সব কিছু যেন খুব ভালো মতো হয়, যে আসছে সে যেন একদম সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে। আর আজ স্নানের সময় একটু শ্যাম্পুও করে নিয়েছি, কারণ এই কয়েকদিন নার্সিংহোমে হয়তো ঠিকঠাক মতো স্নান করতে পারবো না, আর শ্যাম্পু তো কোনো প্রশ্নই উঠছে না। আর যেহেতু ঠান্ডা লেগে যায় আমার একটুতেই, তাই ও আবার চুলগুলো শুকিয়েও দিল। আর আমি পুজোর সময় হাতে যে নেল পালিশগুলো পরেছিলাম সেগুলো না এখনো ওঠেনি, আর ওটির আগে তো এই হাতের সব নেল পালিশ রিমুভ করে যাওয়া একদম মাস্ট। তাই যেটুকু পেরেছি নিজে করেছি, আর বাকি ডান হাতেরগুলো ও তুলে দিচ্ছে। আর হসপিটাল ব্যাগের জিনিসপত্র না আমি আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ব্যাগে আর ঢোকানো হয়নি। যেহেতু ডাক্তারবাবু হঠাৎ করেই আমাদের ডেটটা দিয়ে দিয়েছে, তাই আর সব কিছু ব্যাগে ঢোকানো হয়ে ওঠেনি। এই গোছানো জিনিসগুলো এখন ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আর আমি হসপিটাল ব্যাগে কী কী নিয়েছিলাম সেগুলো পরে একটা ব্লগে আমি আলাদাভাবে শেয়ার করব। এই যে এখানে একটু ওয়াইপস, এই যে নিয়েছিলাম ব্রাশ, টুথপেস্ট, কয়েকটা শ্যাম্পুর পাতা ওই হাত ধোয়ার জন্য, একটু লিপ বাম, স্যানিটাইজার, সাবান, আর এখানে আয়না চিরুনি, আর একটা সেভিং কিটও নিয়েছিলাম। আর বাড়িতে কিছু শ্যাম্পু, শাওয়ার জেল আর ময়শ্চারাইজারের না এইসব মিনি প্যাক ছিল। মানে মারা যখন ঘুরতে গিয়েছিল মাদেরকে হোটেল থেকে দিয়েছিল, তো এগুলো একদমই নতুন রয়েছে। জানি না দরকার হবে কিনা, তো ভাবলাম নিয়ে নিই। তো এগুলো সব কিছু মানে কসমেটিক্স জিনিসগুলো একটা আলাদা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, স্যানিটাইজার নিতে কিন্তু তোমরা একদমই ভুলো না, এটা ভীষণ দরকার। হসপিটাল ব্যাগে আমার নেওয়া জিনিস বলতে এই কসমেটিক্সগুলো আর দুটো তিনটে নাইটি আলাদা আলাদা প্যাকেটে আমি ভরে নিয়েছি। আর যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, এই মেডিকেল রিপোর্টগুলো। তো কাল রাতে ও আবার সবকটা রিপোর্টের ওপরে না এইভাবে লিখে রেখেছে, মানে দরকারের সময় যেন ওপর থেকে দেখেই খুব তাড়াতাড়ি সবকটা রিপোর্ট খুঁজে পাওয়া যায়। আর এই সব রিপোর্টগুলো একটা আলাদা ব্যাগে গুছিয়ে নেব, যেন একদম হাতের কাছে থাকে, দরকারের সময় খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর হ্যাঁ, আধার কার্ড নিতে কিন্তু একদম ভুলো না। তো ব্যাস, মোটামুটি আমার হসপিটাল ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। আমি শুধু নিজের জিনিসপত্র নিয়েছি। বেবির জিনিসপত্র বলতে আমরা কিছু সফট টাওয়েল নিয়েছিলাম, কিন্তু নার্সিংহোম থেকে আমাদের বলে দিয়েছে যে সবের এখন দরকার নেই, কিছু শুকনো সুতির কাপড় নিয়ে যেতে, পরিষ্কার, যেগুলো ডেটল জলে ধোয়া, তো সেগুলোই কয়েকটা নিয়েছি। তো এখন রেডিও হতে শুরু করেছি। আর রেডি হওয়ার আগে যেটা ক্লাসে খেলাম সেটা হলো 1 গ্লাস কুলেখাড়া। তোমরা অনেকেই হয়তো জানো, এই টাইমে আমার হিমোগ্লোবিন কিন্তু একদমই কমে গিয়েছিল, একদম চলে এসেছিল সাথে, যেটাকে বলে সিভার অ্যানিমিয়া। তো এই কুলেখাড়া খেয়ে কিন্তু আমার হিমোগ্লোবিন এখন অনেকটাই বেড়ে গিয়েছে। ওই যে ওই দিন টেস্ট করতে গেলাম, তো রিপোর্টে কিন্তু 12.5 এসেছে, তো সেটা অনেকটাই ভালো। না হলে এই হিমোগ্লোবিন নিয়ে কিন্তু আমি অনেকটাই টেনশনে ছিলাম, যে যদি ব্লাড লাগে সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারবে কিনা। গতকালের রিপোর্টটা পেয়ে একটু শান্তিতেই আছি যে ব্লাড হয়তো নাও লাগতে পারে। আর আমার একটা বড় সুবিধে হলো, আমি যেই নার্সিংহোমে অ্যাডমিট হচ্ছি সেখানেই আমার কাজিন বোন নার্স। তো ও যেই নার্সিংহোমে আছে সেখানে যেই ডাক্তার ওটি করে সেই অনুযায়ী আমরা ডক্টর চুজ করেছি। মানে ও থাকাতে আমাদের অনেকটাই সুবিধে হবে। আর শুধু ও নয়, কিন্তু ওর সাথে ওর 2 কাজিন বোনও ওখানে নার্স, মানে আমার 3 জন বোনই ওখানে নার্স। সেই কারণেই কিন্তু আমরা এই নার্সিংহোমটা চুজ করেছি। আর আমি ওখানে পৌঁছানোর আগে ওরা সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল, আর এতে আমার ভীষণই সুবিধে হয়েছিল। মানে নার্সিংহোম রিলেটেড এক্সট্রা কোনো হেডেক কিন্তু আমাদের নিতে হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা সবাই রেডি। আর এই লাস্ট বারের মতো বাড়ি থেকে আমার পুচকুসোনাকে আমি আদর করে বেরিয়ে যাচ্ছি। আর মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আর ভয়, এই যে 2 থেকে 3 হওয়ার আগে লাস্ট বাড়িতে, এটাই আমাদের ভিডিও। আর এইদিকে মা আর বোনও রেডি হয়ে গিয়েছে। আর আজ আমাদের নার্সিংহোমে পৌঁছে দিচ্ছে আমার মেশো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছে, ওয়েট করছিল। তো এখন ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাব। আর মনের মধ্যে যে কী চলছিল সেটা বোঝাতে পারবো না। শুধু ভগবানকে একটাই কথা বলছিলাম, ভগবান আমাকে অনেক শক্তি দিও, যেন সব কিছু আমি সহ্য করে নিতে পারি, আর একদমই আমি যেন ভয় না পাই। আর আজ নার্সিংহোমে যাওয়ার জন্য অনেকেই আমার সাথে দেখা করতে এসেছিল সকালে। এই যে এখন এখানে রয়েছে আমার ছোট দিদা। আর বাবা আর আমাদের সাথে যাচ্ছে না, বাবা বাড়িতেই রয়েছে। আর বাবা যখন এইভাবে আমাকে টাটা দিচ্ছিল, মনে কেমন যেন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, জানি না কেন। তো যাই হোক, সব রকম কষ্টকে চাপা দিয়ে মনে অনেকটাই সাহস আর শক্তি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যেন সব কিছু ভালো মতো হয়। আর আমার বাড়ি থেকেও নার্সিংহোম খুব একটা বেশি দূরে নয়, এই যে চলেও এসেছি। আর আগেই বলেছি, আমার বোনেরা যেহেতু ছিল, আমাকে সেইভাবে কোনো রকম চাপ নিতে হয়নি, ওরা সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিল। এখন শুধু ওখানে পৌঁছানোর অপেক্ষা।
আর আমরা পৌঁছানোর আগে থেকে অলরেডি ওরা গেটে দাঁড়িয়েই ছিল। তো পৌঁছানোর পর অলরেডি আমার পিটাল হার্টের বিপি সব চেক হয়ে গিয়েছে, আর ওরা দুজন যাচ্ছে একটু উপরে রুমগুলো দেখে আসতে। তো রুমগুলো দেখে এসেছে, এখন উপরে আমরা চলে যাচ্ছি। আর আমার সাথে রয়েছে মা, বুনু, দেবজ্যোতি আর আমার মেশো। আর যেতে যেতে না পাশে বেবি কটগুলো দেখছিলাম, দেখে মনে যে কেমন হচ্ছিল ঠিক বোঝাতে পারবো না। মানে আজ যে আমার পেটের ভেতরে রয়েছে, কাল হয়তো এই সময় বেবি কটে শুয়ে থাকবে। মানে এটা যে কতটা ভালো লাগার কি বলবো। তো উপরে এই জায়গাটা পুরোটাই ডেলিভারি এরিয়া। তো এখানেই আমরা একটা কেবিন চুজ করে নিয়েছিলাম। তো চলো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো আমার রুম, আর তার সাথে আমার যে বোনেদের কথা বলেছিলাম যারা এখানকার নার্স, তাদের সাথেও একবার তোমাদের পরিচয় করে দিই। এই যে আমার 2 বোন, আরেকজন আছে সে নাইট শিফটে আছে। আর বাড়ি থেকে আমি 2টো বেড কভার নিয়ে এসেছিলাম, 3জন মিলে এখন ঠিকঠাক সেটাই রেডি করে দিচ্ছে। আর এখন বাজে সন্ধে প্রায় 6টার মতো। তো আমার মার মুখটা শুকিয়েই রয়েছে, কারণ আজ কিন্তু লক্ষ্মী পুজো, মানে মা বাড়িতে গিয়ে আবার পুজো করবে। আগের একটা ছোট্ট মিনি ভ্লগে বলেছিলাম যেহেতু আগামীকাল পুরো দিনটাই পূর্ণিমা রয়েছে, লক্ষ্মী পূজা তার সাথে বৃহস্পতিবার, তাই সেই দিনটাই আমরা চুজ করেছিলাম। আর আমার না নার্সিংহোমে এলে সবথেকে ভয় পাই আমি ইঞ্জেকশন। তো আমার বোন আমাকে হাতে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় জেলকো করবে, সেটা নিয়ে আমি একটু ভয়েই ছিলাম। রাত্রি বাজে এখন প্রায় 8টার মতো। তো আমার মার ফোন কিন্তু চলে গিয়েছে, আর ও এখনও আছে, এবারে আমাকে খাইয়ে এখান থেকে ফিরবে। আর আমার বোনেরও ডে শিফটে ডিউটি ছিল, তো ওরও ডিউটি ওভার হয়ে গিয়েছে। তো ওরা দুজনেই হয়তো একসাথে ফিরে যাবে। আর আগেই বলেছিলাম আমার এই নার্সিংহোমে এলে সব থেকে বেশি ভয় পাই ইঞ্জেকশন। আর এই অ্যানাস্থেশিয়া নিয়ে তো ভীষণই ভয় ছিল, সবার কাছে শুনেছিলাম ভীষণ লাগে। তো আমার বোনের কথা দিয়ে আমার এই ভয় কাটানোর জন্য আমার অ্যানাস্থেশিয়ার ডাক্তার কিন্তু আমার কাছে এসেছিল এবং আমার সব মেডিকেল রিপোর্টগুলো চেক করে গিয়েছিল। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে রাত্রি প্রায় 9টা। তো আমার ঘরে রয়েছে এখন আমার 2 এই মাসি, আর এই যে আমার বোন অলরেডি ওর ডিউটি ওভার, আর তার সাথে আমার নার্স, আর ইনি হলেন আমার অ্যানাস্থেশিয়ার ডক্টর। এছাড়াও আমার কিছু টেস্ট রিপোর্ট বাকি ছিল, যেমন বিটি, সিটি, ইউরিয়া। তো এগুলো আমাকে নার্সিংহোম থেকে টেস্ট করিয়ে নিয়ে গিয়েছিল। তো এখন বাজে রাত্রি 9টা। তো এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খাবারটা আমার বাড়ি থেকেই পাঠিয়েছিল যেহেতু আমার বাড়ি খুব কাছে। আর কাল যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে হবে, তাই ভেবেছিলাম আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। কি নিরামিষ খাবার? প্রথম না খেতে ইচ্ছে করছিল না, সবাই বলাতে তাড়াতাড়ি করে খেয়েছি, কিন্তু খাবারটা বেশ টেস্টিও লাগছিল। মানে ওই ভাবছিলাম ভাত আবার চামচ দিয়ে খেতে এইভাবে টিফিন বক্সে কেমন লাগবে, কিন্তু না সত্যি খাবারটা বেশ ভালো লেগেছিল। তোমরা হয়তো দেখতেই পেলে যে আমার খাওয়া শেষে ওরা যখন বেরোলো তখন বাজে রাত্রি 9:15 থেকে 9:30। মানে আমি তখন থেকেই চেষ্টা করছি ঘুমিয়ে যাওয়ার, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এরই মধ্যে বাড়িতে অনেকবার ভিডিও কলে কথাও বলেছিলাম, আর দেখছি মা লক্ষ্মী পুজো করছে। আর সত্যি কথা বলতে প্রসাদগুলো দেখে এত ইচ্ছে হচ্ছিল তখন লুচি পায়েস খাওয়ার। আগে হয়তো লুচি পায়েস দেখলে কোনোদিনও আমার এতটা ইচ্ছে হয়, শুধু মনে হচ্ছিল কেউ যদি একটু দিয়ে যেত বেশ ভালো হতো। তো যাই হোক, ভেবেছিলাম টাটা বলে আজকের ব্লগটি হয়তো এখানেই শেষ করব, কিন্তু আর শেষ করতে পারলাম না। অনেকক্ষণ থেকেই পেটের ভেতরে বেবির মুভমেন্ট বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম আগের চাইতে হয়তো অনেকটাই বেশি। হঠাৎ রাতে 2:45টার সময় মনে হলো মাথা দিয়ে বেবি অনেক জোরে পুশ করলো, আর ঠিক সেই টাইমেই না মনে হলো ভেতর থেকে অ্যামনিওটিক স্যাকটা আমার ফেটে গেল। জানি না এটা আমার মনে হওয়া, আর সেই মুহূর্তেই না ব্লিডিং শুরু হয়ে গেল, আর তার ঠিক পরেই আমার ওয়াটার লেভেল ব্রেক করে যায়। আগে অনেকেরই শুনেছি কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। মনে হচ্ছিল বেবি যত মুভ করছে ভেতর থেকে সব অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। এরই মাঝে নার্সটা এসে আমার হাতে জেলকো করে দিয়ে স্যালাইন চালু করে দেয়, আর অক্সিজেনও চালু করে দেয়। আর সব থেকে ভয় পেয়ে গিয়েছিলাম, কিছুতেই না বেবির হার্ট রেট পাওয়া যাচ্ছিল না। মানে অনেকক্ষণের চেষ্টায় তারপর পাওয়া গিয়েছিল। আর ওই রাতটায় নিজেকে যে ঠিক কতটা অসহায় লাগছিল কি বলবো। মানে আমার বাড়িতেও আমি জানাতে পারছিলাম না, কারণ জানি জানালে ওরা ভীষণ টেনশন করতো, আর ওই মুহূর্তে কিছু করাও সম্ভব ছিল না। তার চেয়ে বরং না জেনে ভালো মতো ঘুমোক। আর আমি ওয়েট করছিলাম কখন 6টা বাজবে আমি বাড়িতে ফোন করব। ওই দিন সারাটা রাত 2টো চোখের পাতা 1 সেকেন্ডের জন্য এক করতে পারিনি। মানে সারা রাত ঘুম নেই, আর পুরো রাতটাই প্রায় আমি ভেজা জায়গায় শুয়েছিলাম। মানে যারা নার্সিংহোমের স্টাফ তারা অনেক চেষ্টা করেছে, অনেকবার পাল্টে দিয়েছে সব কিছু, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না, কতবারই বা চেঞ্জ করতে। তো যাই হোক, রাত শেষে 6:30টার সময় আমি বাড়িতে ফোন করেছিলাম। ততক্ষণে অলরেডি সবার জানাজানি হয়ে গিয়েছিল, আর আমার এই বোনও এখানকার নার্সিং স্টুডেন্ট, তো সবার আগে আমাকে দেখতে চলে এসেছিল। আর ওটির টাইম কিন্তু ছিল সকাল 11টা, কিন্তু এসব কিছুর জন্য ডাক্তারবাবু ডিসিশন নিয়েছিল সকাল 9টায়। ততক্ষণে বাড়ি থেকে সবাই তড়িঘড়ি রওনা দেওয়া শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে বাড়ির লোক আসার পরে না মনে একটা আলাদাই সাহস পেয়েছিলাম। এতক্ষণ যতটা ভয় ছিল, ভয় অনেকটাই কেটে গিয়েছিল। আর আমার মা যেহেতু একটু দুর্বল,
একটুতেই ভীষণ ভেঙে পড়ে, তাই আমি ওটিতে যাওয়ার আগে আর মার চোখের দিকে তাকাইনি। জানি চোখের দিকে তাকালে আমি নিজেই ভীষণ দুর্বল হয়ে যাব, তাই নিজেকে ভীষণ শক্ত রেখেছিলাম যে যা হচ্ছে সব কিছু যেন ভালো হয় আর আমি যেন একদম সাহসী থাকি। তখন বাজে সকাল 9:26। আমার জীবনের বহু প্রতীক্ষিত সম্পদ সেই মুহূর্তে পৃথিবীর আলো দেখে। ভগবানের অশেষ আশীর্বাদে আমার একটি ফুটফুটে কন্যা সন্তান। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল, কিন্তু কেউ আর ভিডিও করার মতো কথা ভাবেনি। মানে সবাই আমাকে নিয়ে এতটা টেনশনে ছিল। তারপর যখন ওকে নিয়ে এসেছে সবাই ওর পেছন পেছন দৌড়ে চলে এসেছে। আমার ভ্লগের কথা কেউ আর তখন মাথায় রাখেনি। আর ওটির ভিতরের এক্সপিরিয়েন্সটা পরে কখনো অন্য একটা ভ্লগে শেয়ার করব। মানে আমাকে নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই এতটা তাড়াহুড়ো করছিল, আমার সেটা দেখে ভীষণ ভয় লেগে গিয়েছিল। সত্যি কথা বলতে আমার দুজন ডাক্তারই ভীষণ ভালো ছিল, আর সব থেকে বেশি যেটা আমি ভয় পেতাম সেই অ্যানাস্থেশিয়ানি, ততটাও কিন্তু আমি ব্যথা পাইনি। আর এদিকে মহারানীর অবস্থা দেখুন, জন্মের মাত্র কিছুক্ষণ হয়েছে, এরই মধ্যে অক্সিজেন মাস্ক নিজে হাতে খুলে দেওয়ার চেষ্টা করছে। আর এই সব ঘটনাই কিন্তু আমি দেখেছি পরে ভিডিওতে। মানে তখনও আমাকে ওটি রুম থেকে বের করেনি, ওটি রুমে প্রায় আমার 40 মিনিট সময় লেগেছিল। আগেই বললাম আমার দুজন ডাক্তারবাবু ভীষণ ভালো ছিল। মানে ওটিতে নিয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যেই আমি প্রায় ওর কান্নার আওয়াজ পেয়ে গিয়েছিলাম। আর এদিকে ডাক্তারবাবু আমাকে সেলাই করছে, আর ওদিকে সারাক্ষণ গোটা ওটি রুম জুড়ে শুধু ওর কান্নার আওয়াজ। তখনও হয়তো সব কিছু মিলিয়ে মা হওয়ার ফিলিংসটা ঠিকঠাক মতো বুঝতে পারিনি, কিন্তু শুধু এটাই মনে হচ্ছিল ওই যে কান্নার আওয়াজটা যার কাছ থেকে আসছে সে শুধুই আমার। না কাঁদে না, ওলে বাবা ওলে বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, হাসে আবার। আর এরই মাঝে আমাকে ওটি থেকে পেটে পৌঁছে দিয়েছিল। আর আমার সেন্স ছিল ঠিকই, কিন্তু ওটির টেবিল থেকেই না কেমন মাথাটা একটা ঘুরছিল, আর মনে হচ্ছিল সব কিছু যেন মুভিং। বিশেষ করে সার্জারি হয়ে যাওয়ার পর ভীষণ একটা কাঁপুনি উঠেছিল শরীরে। মানে এতটা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিলে ভীষণ ভালো হয়। তো এই যে কিছুক্ষণ যাওয়ার পর আমি চোখ খুলেছিলাম, যার জন্য ডাক্তারবাবু এসে আমাকে বলেও দিয়েছিল এখন বেশি কথা না বলতে, একটু রেস্ট করতে। তো আমার বাড়ির লোক অলরেডি ফিরে গিয়েছিল, আর এখানে রয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকজন। আর ওই দিন না শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটু বেবিকে দেখতেও পাচ্ছিলাম না। মানে আমার থেকে অনেকটাই দূরে রয়েছিল, তাই সবাই ওখান থেকেই ফটো তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। তো সকলে ফিরে যাওয়ার পর এখন বাজে সন্ধ্যে প্রায় 8টার মতো। আমার মা কিন্তু আবার চলে এসেছিল আমাকে দেখার জন্য। আর সত্যি বলতে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার একটুও কষ্ট হয়নি, ওটির পর ঠিক যতটা হচ্ছে। মানে ভীষণ পেইন হচ্ছিল, যদিও পেন কিলার দিয়েছে। মা হতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। তো যাই হোক, আজকের ভ্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।